হতে পারে না তো যে মানে কেউ একজন অসম্ভব দয়াপরবশ হয়ে তার মার্কসটা বাড়িয়ে দিয়েছে বা তাকে শূন্য পাওয়ার বা সাদা খাতা দেওয়ার পরও তাকে চাকরিতে দিয়েছে, সেখানে নিশ্চয়ই কোনো রকম দেওয়া নেওয়া হয়েছে এবং সেই দেওয়া নেওয়াটা বেআইনি। পার্থ চ্যাটার্জির বাড়িতে 51 কোটি হোক বা বাকি যাদের কাছে যে টাকাটা পৌঁছিয়েছে, সে টাকাটা তো কুরিয়ারে এসে পৌঁছয়নি। যারা ঘোষিতভাবে দাগি এবং কার নথি অনুযায়ী, এসএসসির দেওয়া নথি অনুযায়ী যারা ঘোষিতভাবে দাগি, তার মানে তারা অসৎ কাজ করেছে। তারা জেলে নেই কেন, আমরা এটা নিয়ে আলোচনা করা উচিত। তারা কেন পরীক্ষায় বসতে পারবে সেটা তো সুদূর পড়া হতো একটা আলোচনা। নিজেদের চাকরিটা বাঁচানো যায় এবং নিজেদের চাকরি বাঁচাবার প্রাথমিক শর্ত হচ্ছে যে দাগিদের চাকরিটা যাতে বাঁচে। কারণ দাগি এই ভারতবর্ষের ইতিহাসে এবং বাংলার ইতিহাসে এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি চোরের মায়ের বড় গলা বলতে। তৃণমূল বাড়ির ছেলেমেয়েরা, মানে যে বাড়ির ছেলেমেয়েরা তৃণমূল ছাড়া গত 11 বছরে কাউকে ভোট দেয়নি বা গত 14 বছরে কাউকে ভোট দেয়নি, তাদের বাড়িতেও তো এই ঘটনা ঘটেছে। মনমোহন সিং এর সাদা পাঞ্জাবিতে এক ছিটে কালো দাগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা সেটা কেউ বিশ্বাস করিনি। জমি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, জীবন চুরি হয়েছে। আরজিকর থেকে কসবা থেকে সব জায়গায় আপনার বাড়ির মা বোনেদের মেয়েদের সম্ভ্রম চুরি হচ্ছে এবং এটা হচ্ছে শাসক এবং বিরোধীর যোগসাজশে। এর আগে প্রশ্ন উঠেছিল রাজ্য সরকার এবং এসএসসি কেন চিহ্নিত টেন্টেডদের পাশে দাঁড়াচ্ছে। এবার আবারও কিন্তু ধাক্কা খেলো এবং সেই ধাক্কায় যেটা বলা হচ্ছে যে হাইকোর্ট থেকে ইতিমধ্যে আবারও পরিষ্কার করে বলে দিয়েছে যে নতুন যে পরীক্ষা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা চিহ্নিত টেন্টেড রয়েছে তারা কিন্তু বসতে পারবেন না। বারংবার রাজ্য সরকার এবং এসএসসি টেন্টেডদের পাশে দাঁড়াচ্ছে। তাহলে আমার প্রশ্ন এখানে, যারা স্পেসিফিকলি নন টেন্টেড এখনো পর্যন্ত রয়েছে তাদের পাশে কেন এইভাবে রাজ্য সরকার বা এসএসসি দাঁড়াচ্ছে না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দাগিদের পাশে কেন দাঁড়াচ্ছে। যে ক্ষেত্রে দাগি চিহ্নিতকরণ হয়েছে, দাগিটা কে চিহ্নিতকরণ করেছে? দাগিটা এসএসসির যে নথি আছে সেই নথির ভিত্তিতে চিহ্নিত হয়েছে। যে ধরো সাদা খাতা জমা দিয়ে কেউ রিক্রুটেড হয়েছে, কেউ 4 পেয়ে তার মার্কশিটে 64 হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথাকথিত, যিনি নিজেকে একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে দাবি করেন, তিনি এসএসসি এবং রাজ্য সরকারের হয়ে লড়বার ক্ষেত্রে একটা অদ্ভুত যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে এই দাগিদেরকে যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে ল অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী একজন অভিযুক্ত 2 বার শাস্তি পাচ্ছে এবং এটা হওয়া উচিত নয়। আমি জানি না যে কল্যাণবাবুও সাদা খাতা জমা দিয়ে উকিল হয়েছিলেন কিনা। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1984 সালের ভারতবর্ষে একটা আইন আছে। সেই আইন অনুযায়ী 1984 সাল, 2024-এর নয়, 1984 সালের একটা আইন আছে। সেই আইন অনুযায়ী তুমি যদি ঘুষ দিতে গিয়ে, মানে ঘুষ দেওয়া এবং নেওয়া অপরাধ এবং ঘুষ দিতে গিয়ে এবং ঘুষ নিতে গিয়ে তুমি যদি ধরা পড়ো, তাহলে তোমার জেল, জরিমানা দুটোই হতে পারে। অবশ্যই তার এক্সটেন্ট আছে। এবার যখন আমরা যাদেরকে দাগি হিসেবে চিহ্নিতকরণ করছি, তারা তো তাদের নিজের মার্কসটা চেঞ্জ করেনি। তারা তো, এটা হতে পারে না তো যে মানে কেউ একজন অসম্ভব দয়াপরবশ হয়ে তার মার্কসটা বাড়িয়ে দিয়েছে বা তাকে শূন্য পাওয়ার বা সাদা খাতা দেওয়ার পরও তাকে চাকরিতে দিয়েছে, সেখানে নিশ্চয়ই কোনো রকম দেওয়া নেওয়া হয়েছে এবং সেই দেওয়া নেওয়াটা বেআইনি। এই দেয়া নেওয়া বেআইনি হলে প্রাথমিক যে সিদ্ধান্তটা হয় যে তাদের জেল এবং জরিমানা দুটো হবে, চাকরি তো ছেড়েই দাও। এই যারা টেন্টেড তারা কেন জেলে নেই আমরা সেটা নিয়ে বরঞ্চ আলোচনা করতে পারি। যারা ঘোষিতভাবে দাগি এবং কার নথি অনুযায়ী, এসএসসির দেওয়া নথি অনুযায়ী যারা ঘোষিতভাবে দাগি, তার মানে তারা অসৎ কাজ করেছে। তারা জেলে নেই কেন, আমরা এটা নিয়ে আলোচনা করা উচিত। তারা কেন পরীক্ষায় বসতে পারবে সেটা তো সুদূর পড়া হতো একটা আলোচনা। এটা প্রাথমিক কথা। 2, রাজ্য সরকার কেন করছে? রাজ্য সরকার সুপার নিউমারি পোস্টটা কেন করেছিল? সুপার নিউমারি পোস্টার, অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা বিয়ন্ড দ্য প্রভিশন। তোমার যদি যা যা পোস্ট আছে সেই পোস্টের অতিরিক্ত, একবার এরকম ব্যতিক্রম করলেন, মাসখানেক বা মাস দেড়েক আগে
এই এসএসসি মামলায় চাকরি যাওয়া সামগ্রিক মানে যোগ্য অযোগ্য নির্বিশেষে, আমরা নেতাজি ইন্ডোরে একটা প্রোগ্রাম দেখলাম, সেই প্রোগ্রামে মুখ্যমন্ত্রী সেটা আলাদা ব্যাপার, শিক্ষাকর্মী বা শিক্ষা বন্ধু হিসেবে যাদেরকে আমরা সেখানে দেখেছিলাম তারা অনেকেই তৃণমূলের পরিচিত মুখ এবং তৃণমূলের শিক্ষাকর্মী অধ্যাপক সংগঠনের এক একজন তাবড় নেতা, তো সেটা তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একই বার্তা দিলেন যে আমি সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, কোর্ট আনকোর্ট যার মানে দাঁড়ায় বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমি দুপক্ষের পাশে আছি। আমি তো বলবো যে তৃণমূল চোর হতে পারে, তৃণমূল অকৃতজ্ঞ নয়। তৃণমূল টাকা নিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যাদের থেকে টাকাটা নিয়েছে তাদের চাকরিটা যাতে রাখতে পারে। অ্যাটলিস্ট অকৃতজ্ঞ বলতে পারবে না তুমি তৃণমূলকে। তৃণমূলের 1 লক্ষ দোষ থাকতে পারে, তৃণমূল অকৃতজ্ঞ না। টাকা নিয়েছে, চাকরি রাখবার জন্য আইন সংবিধান যা খুশি পরিবর্তন করা সম্ভব সব কিছু করে ফেলবে। এর আরেকটাও কারণ আছে, যেটার নাম হচ্ছে গুতোর নাম বাবাজি। কারণ এখন অবধি তুমি দেখেছো যারা টাকা দিয়েছে তাদের চাকরি গেছে, যারা টাকা দেয়নি তাদের চাকরি গেছে, কিন্তু যারা টাকা নিয়েছে তাদের চাকরি যায়নি। 1 বছর বাদে তাদের পরীক্ষা 2026 সাল। এই যারা টাকা নিয়েছে তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি। এবং পার্থ চ্যাটার্জি ধরা পড়ার পর প্রসন্ন রায় হোক বা অন্যান্য বিভিন্ন জায়গায়, বা আমরা YUVA তৃণমূলের যুব সংগঠনের তখনকার যে নাম, যার শীর্ষে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুরের শেষ কথা ছিলেন, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের শেষ কথা ছিলেন, এখন বাংলার নৈতিকতার পরাকাষ্ঠা শুভেন্দু অধিকারী। তারা হাত ধরাধরিকে তাদের অনেক ছবি দেখতে পাবে। তো পার্থ চ্যাটার্জির বাড়িতে 51 কোটি হোক বা বাকি যাদের কাছে যে টাকাটা পৌঁছিয়েছে, সে টাকাটা তো কুরিয়ারে এসে পৌঁছয়নি, ফোনপেতে এসে পৌঁছয়নি, কারণ এটা ব্ল্যাক মানি। তো সেই টাকাটা এসছে কী করে? তার মানে নিশ্চয়ই একটা নেটওয়ার্ক আছে। এবার সেই নেটওয়ার্কটা তো তুমি যেখান থেকে আসো, নিলাম তুমি যে জেলাটা থেকে আসো, সেই নদিয়াতেও তুমি তোমার পরিচিতর ভেতরে একাধিক মানুষকে দেখেছো যারা এইভাবে তাদের শেষ পারানির কড়িটুকু দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছে, আজ তাদের চাকরি চলে গেছে। তারা কি পার্থ চ্যাটার্জিকে হাতে করে টাকা দিয়েছে? উত্তর না। তাদের একজন কালেকশন এজেন্ট ছিল, যে নেতার একজন বিশ্বাসভাজন এবং তোমার পাড়ার ছেলে বা পাড়ার মেয়ে। এই ইকোসিস্টেমটা চাকরি যায়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যাতে নিজেদের চাকরিটা বাঁচানো যায়। এবং নিজেদের চাকরি বাঁচাবার প্রাথমিক শর্ত হচ্ছে যে দাগিদের চাকরিটা যাতে বাঁচে। কারণ দাগি এই ভারতবর্ষের ইতিহাসে এবং বাংলার ইতিহাসে এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি চোরের মায়ের বড় গলা বলতে কী বোঝায়। এটা জানা যে ওই 6,500, 7,000 বা 8,000 হোয়াট এভার বি দ্য নাম্বার, তারা ঘোষিতভাবে অনৈতিক কাজ করেছে, অনৈতিক না অপরাধ করেছে। এবং অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, যেটা PCA 1984 আইন অনুযায়ী, আইনটা আমি বানাইনি, অপরাধের শাস্তি হবে না, উল্টে বলছি এই লোকটাকে চাকরি দেওয়া হোক, এই লোকটা পরীক্ষায় বসতে দেওয়া হোক। ন্যাকামি হচ্ছে। যে লোকটা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, এটা ঘোষিত, সে আজ অবধি তোমার কোনো একটা ফাইল সরাবে ঘুষ ছাড়া, যে দপ্তরেই কাজ করুক না কেন। এবং একে আমরা প্রশ্রয় দিচ্ছি, এবং আমার মুখ্যমন্ত্রী, যিনি আমার সাংবিধানিক অভিভাবক, আমার মন্ত্রিসভা এটাকে জাস্টিফাই করছে। আমি জানি না, মানে আমরা মগের মুলুকে আছি। তাহলে কোথাও এই সিদ্ধান্ত বারংবার যারা স্পেসিফিকলি নন টেন্টেড রয়েছে তাদের ভবিষ্যৎকে অন্ধের মুখে ফেলে দিচ্ছে না? তাদের মানে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে দাগিদের 2বার করে শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে যারা এখনো পর্যন্ত টেন্টেড নয়, তাহলে তাদেরকে ঠিক কোন শাস্তিটা দেওয়া হচ্ছে? দেখো, তারা তো 2016 সাল থেকে শুধু যারা দাগি নয় তাদের কথা কেন ভাবছো, যাদের মামলার জন্যে আজকে এই রায়টা হলো, যারা গত 10 বছর ধরে রাস্তায় বসে আন্দোলন করছিল, তুমি ভাবছো 26,000-এর ভেতর 8,000 বাদ দিলে বা 7,000 বাদ দিলে যে 19,000 তারা একমাত্র যোগ্য না। যে 7,000-এর পেটে লাথি মারার জন্যে আজকে এই আন্দোলনটা শুরু হলো রাস্তায়। দেখো, এই আন্দোলনটা কে করেছে? এই আন্দোলনে কিন্তু আমি করিনি, মানে কংগ্রেস করেনি, CPM করেনি, BJP করেনি, RSP করেনি,
সর্বদল সমর্থিত নির্দল করেনি। এই বাংলার নাম না জানা হাজার হাজার ছেলেমেয়েরা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে রাজপথে পড়ে থেকেছে, তারা যোগ্য। তাদের 10টা বছর, তাদের কাছে টাইম মেশিন নেই, আমাদের কারোর কাছে টাইম মেশিন নেই। আমরা টাইম ট্রাভেল করে সেই জায়গায় ফেরত যেতে পারবো না। আজকে যাদের চাকরি গেছে তাদের আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু মানে যোগ্য থাকা অবস্থাতেও। কিন্তু আমি তার থেকেও বেশি সহানুভূতিশীল সেই ছেলে মেয়েগুলোর জন্যে। আমি রাস্তায় একাধিকবার এদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলাম, যেহেতু তোমাদের সুবাদে বা বিভিন্ন মিডিয়ার সুবাদে বা একটু আধটু রাজনীতি করি বা ভোটে দাঁড়াই বলে আমাদের মুখটা তো একটু পরিচিত হয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না নিলাম যে আমরা যখন জেলায় জেলায় সভা করতে যাই বা রাস্তায় যখন কোনো কথাবার্তা বলতে যাই বা এই সভা সমিতিগুলোতে যাই, কি বলবো, মানে অসুস্থ প্রেগনেন্ট মহিলা, বাবা মাকে হারিয়েছে এরকম ছেলে মেয়ে, জমি বাড়ি এমনভাবে কেঁদে ফেলেন, মানে হতাশ লাগে যে আমরা কোন জায়গায় আছি। আমি একটা মেয়ের বাবা, আমি তাকে রোজ সকাল, তার এখন পরীক্ষা চলছে, তাকে আমি সকাল বিকেল এটা বলি যে শোন পড়াশোনা কর, আজ বাদে কাল তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন অবধি বলেনি, সে 5-এ পড়ে। কালকে যদি সে ঘুরে দাঁড়িয়ে বলে যে কিসের ভিত্তিতে বলছো বলো তো বাবা, কোন ভরসায় পড়াশোনাটা করব? আজকে পড়াশোনা করার পর তুমি রাস্তায় বেরিয়ে যাদের সঙ্গে দাঁড়িয়ে আন্দোলন করছো, আমার ভবিষ্যৎটাও তার মতো হবে না তো? সত্যি বলো তো, আমার কাছে কোনো উত্তর আছে? তোমার চ্যানেলের উল্টো দিকে তৃণমূল, দেখো তৃণমূলের সবাই তো চোর নয়। তৃণমূল বাড়ির ছেলেমেয়েরা, মানে যে বাড়ির ছেলেমেয়েরা তৃণমূল ছাড়া গত 11 বছরে কাউকে ভোট দেয়নি বা গত 14 বছরে কাউকে ভোট দেয়নি, তাদের বাড়িতেও তো এই ঘটনা ঘটেছে। ভাবো তো তারা কি বলবে? তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিল, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক মনে করেছিল। সেটা অন্য ব্যাপার যে আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার সার্টিফিকেট দিয়েছে, না ওনার নামে কোনো চুরি প্রমাণিত হয়নি। আমার দায় প্রমাণ করার, তোমার দায় প্রমাণ করার। প্রমাণ করার দায় হচ্ছে সিবিআইয়ের। মনমোহন সিং আজকে আমাদের ভেতর নেই, ভারতবর্ষের ইতিহাসের সবথেকে শিক্ষিত এবং সবথেকে ভূয়দর্শী প্রধানমন্ত্রীদের অন্যতম। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল বলো তো? তার শাসনকালে কেউ বলতে পারেনি, নট ইভিন দ্য ফিয়ার্সেস্ট ক্রিটিক অফ মনমোহন সিং। সেই সময় এল কে আডবাণী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী দীর্ঘদিন বেঁচেছিলেন 2004-এর সময়টাতে, নরেন্দ্র মোদী, অরুণ জেটলি, যারা মনমোহন সিংয়ের একাধিক কটাক্ষ করেছেন, সুষমা স্বরাজ, কেউ বলতে পারেনি মনমোহন সিং চোর ছিলেন। মনমোহন সিংয়ের অভিযোগ কী ছিল? যে মনমোহন সিংয়ের ক্যাবিনেটের লোকজন দুর্নীতিতে অভিযুক্ত, মনমোহন সিং সেই ক্যাবিনেটের প্রধান হিসেবে মনমোহন সিংয়ের দায় নেওয়া উচিত। সেটা অন্য ব্যাপার, পরবর্তীকালে তদন্তে প্রমাণিত হয়েছে সেই অভিযোগের সিংহভাগ অভিযোগ ভ্রান্তিকর, ভুল, মিথ্যে। আমরা শেষ যাদেরকে গ্রেফতার করেছিলাম, সেটা সুরেশ কালমাডি হোক বা এ রাজা কানিমুজি হোক, তারপরে আর নতুন করে কাউকে এই সরকার গ্রেফতার করতে পারেনি। যারা গ্রেফতার হতো তাদেরও অনেকে ছাড়া পেয়ে গেছে, সেটা অন্য ব্যাপার। সেই একই অভিযোগে, যেখানে এটা ঘোষিতভাবে প্রমাণিত যে মনমোহন সিংয়ের সাদা পাঞ্জাবিতে এক ছিটে কালো দাগ ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা সেটা কেউ বিশ্বাস করি না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিযোগে অভিযুক্ত করার দায়টা কী? সিবিআই কেন কাজ করছে না? সেখানে দাঁড়িয়ে খাতায় কলমে এই বাংলার বৃহত্তম বিরোধী দলের প্রাক্তন সভাপতি, খাতায় কলমে বাংলার বৃহত্তম বিরোধী দলের এখনও, মানে সে হয়তো কোনো পদে নেই, কিন্তু মানে সে একটা বক্তব্য দিলে তোমরা মিডিয়ারা চারদিকে ঝেঁকে ধরো, মানে সে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব। সে গতকাল দিল্লিতে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে মিটিং করতে গেছিলেন। এবং আমরা জানি বিজেপিতে আরএসএস যদি কোনো কথা অনুমোদন না দেয়, আদ্যপান্ত আরএসএস কর্মী, মানে ভুইফোর বিজেপি তো নয় দিলীপ ঘোষের একটা কথা আলটাপকা মন্তব্য করার ক্ষমতা হতো না। সেই ভদ্রলোক সেন্ট্রাল মিডিয়ার সামনে দাঁড়িয়ে সার্টিফিকেট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো কোনো দোষ প্রমাণিত হয়নি, উইচ ইজ টেকনিক্যালি রাইট। কার দায়? আমার দায়? তোমার দায়?
এতে একটা মগের মুলুক চলছে। আমরা বিধানসভায় নেই যে আমরা সেই বিধানসভায় এটা করতে পারি। আর উল্টো দিকে আছে শুভেন্দু অধিকারী, একটা মানে আদ্যপান্ত কি বলবো, জোকার ক্রাম চিতপুরের মানে সং বলো বা যাই বলো, সে কখনো ফেস টু বি, কখনো গেরুয়া পরে আলটপকা মন্তব্য করে, কিন্তু যেই মুহূর্তে তার সম্বন্ধে মানে কি বলবো, তার সম্বন্ধে ইন্ট্রোস্পেকশন শুরু হয়, ইনভেস্টিগেশন শুরু হয়, সে ব্যাপারেও দিলীপ ঘোষের বক্তব্য প্রণিধানযোগ্য। তখন উনি বলছেন যে হ্যাঁ ওকে তো টাকা নিতে দেখা গেছে। এই যদি আমার মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, চালুনি যদি ছুঁচ, মানে একদিকে চালুনি অন্যদিকে ছুঁচ, এবার মাঝখানে দাঁড়িয়ে আমাদের ভাবের ঘরে চুরি হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য। 2026 আসছে, আপনারা যারা চ্যানেলের উল্টো দিকে আছেন তারা ভেবে দেখুন, আপনাদের জমি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, জীবন চুরি হয়েছে, আরজিকর থেকে কসবা থেকে সব জায়গায় আপনার বাড়ির মা বোনেদের মেয়েদের সম্ভ্রম চুরি হচ্ছে। এবং এটা হচ্ছে শাসক এবং বিরোধীর যোগসাজশে। এগুলো হওয়ার পরও যদি আবার আপনারা এদেরকেই নির্বাচিত করতে চান, আপনাদের ব্যাপার। তখন আর অভিযোগ করে লাভ নেই। ওই সন্ধেবেলা যখন ওই বিভিন্ন চ্যানেলে ডিবেট হয়, ওগুলো শুনবেন, চা খেতে খেতে বলবেন এই বাংলায় আর থাকা যাচ্ছে না। কিন্তু কেন থাকা যাচ্ছে না এটা আর ভাবছেন না আপনারা। আপনারা এমন ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাচ্ছেন বাংলায় যে আপনার বাড়ির বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে পারবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।